গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, শুভ সকাল সবাইকে। প্রত্যেকে যুক্ত হয়ে যাবে ডাব্লিউবিপির প্র্যাকটিস সেটে। আজকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, যেই সব প্রশ্নগুলি তোমাদের ডাব্লিউবিপি অথবা পশ্চিমবঙ্গ পুলিশের প্রশ্নপত্রে এবার কিন্তু তোমরা দেখতে পেতে পারো। অর্থাৎ আজকের সেটটা খুব গুরুত্বপূর্ণ সেট হবে। প্রত্যেকে একবার যুক্ত হয়ে যাবে স্যার। ঘুম থেকে উঠে যাও বিছানা ছেড়ে, প্রত্যেকে মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি করে বসে যাও ক্লাসে। এবং ক্লাসটা শুরু করার আগে একবার তোমরা প্রত্যেকে ক্লাসটাকে শেয়ার করে দেবে বেশি বেশি, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হতে পারে এবং খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে প্র্যাকটিস সেটটা করতে পারে। চলো আজকের প্র্যাকটিস সেট শুরু করা যাক। তাহলে কি বলছে আমার প্রশ্ন? দেখো, প্রথম প্রশ্ন বলছে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, আশা করি তোমরা করতে পারবে। আজকে আমি এমনভাবে তোমাদেরকে কনসেপ্ট বলে দেব, জীবনে আর তোমরা ভুলবে না। এই টাইপের কনসেপ্ট খুব কম সময়ে, অর্থাৎ 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারবে। আমি বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা তোমরা দেখে নাও। কি বলছে, যদি এ অনুপাত বি হয় 4:6। আচ্ছা, তারপরে কি বলছে, এ অনুপাত বি আমাকে কত বলেছে? 4 অনুপাত, অর্থাৎ 4:6। তারপরে কি বলেছে, সি ইস টু বি যদি 11:10 হয়। সি ইস টু বি এর মানটা কত বলেছে? সি ইস টু বি এর মান 11:9। 11 কত বলেছে? 11:10 স্যার, সরি 11:10 বলেছে। তাহলে বলছে সি ইস টু এ কত হবে? সি ইস টু, অর্থাৎ সি অনুপাত এর ভ্যালুটা আমার কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এই টাইপের স্যার যখনই অঙ্ক দেখতে হবে, কটা পদ রয়েছে? এ বি সি, তিন ধরনের আলাদা আলাদা আমরা অ্যালফাবেট দেখতে পাচ্ছি, এ বি সি। তাহলে আগে আমরা লিখবো এ বি সি, প্রত্যেকটাকে অনুপাতে লিখো। এবার দেখো, এ অনুপাত বি এর ভ্যালু কত রয়েছে স্যার? 4:6। তাহলে এ এর নিচে 4, বি এর নিচে 6 বসিয়ে দাও। তারপরে কি বলছে, সি অনুপাত বিটা 11:10, অর্থাৎ সি 11কে বোঝাচ্ছে, বি 10কে বোঝাচ্ছে। তাহলে বি যখন 10কে বোঝাচ্ছে, তাহলে বি এর নিচে 10 লিখে দাও। সি কাকে বোঝাচ্ছে? আমার 11কে, তাহলে সি এর নিচে স্যার 11 লিখে দাও। লিখে দিলাম। এবার আমরা করব, দেখো কি করব স্যার, দেখবে 6, প্রত্যেকটাতে অনুপাত দিয়ে দিবে আগে। 6-এর পরের জায়গাটা ফাঁকা রয়েছে, তার মানে কি লিখে দেবো? এই 6টাকে আমরা সেখানে লিখে দেবো। এই 10-এর আগের জায়গাটা ফাঁকা রয়েছে, মানে কি বসিয়ে দেবো স্যার? 10 বসিয়ে দিব। তাহলে দেখো 4 10 কত হয়ে যাবে? গুণ করে দেওয়া। এবার 40 অনুপাত 6 10 60 অনুপাত 6 11 63, অর্থাৎ 66। এবার দেখো, অনুপাত মানে আমরা জানি যে সিম্পলেস্ট ফর্মে, সিম্পলেস্ট অর্থাৎ কাটাকাটি করে আমাদেরকে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ ছোটো আকারে 2 দ্বারা কাটো, 20 দিয়ে 40 অনুপাত 30 2 60 অনুপাত 3 দ্বারা, আচ্ছা 2 দ্বারা কাটছি 33। তাহলে কত পেলাম? 20 অনুপাত 30 অনুপাত 33। আর যাই কি, এমন সংখ্যা দ্বারা কাটলে প্রত্যেকটা সংখ্যাই আমার কেটে যাবে, এরকম কোনো সংখ্যা আছে? আর নেই। তার মানে কত হয়ে যাবে স্যার আমাদের? কি বলেছে আমাকে? সি অনুপাত এ। তাহলে সি কোথায় রয়েছে স্যার? সি রয়েছে 33। তার মানে সি অনুপাত এর ভ্যালুটা হয়ে যাবে, সি এর মান কত? 33 পেলাম। অনুপাত এর ভ্যালুটা কত বলেছে? 20। তার মানে এখান থেকে 20, 33:20 পেয়ে গেলাম আমরা কি উত্তর। আশা করি আজকের পর থেকে তোমরা এই নিয়মে খুব অল্প সময়ের মধ্যে, যদি তোমাদের পরীক্ষার খাতাতে এই টাইপের প্রশ্ন আসে, তাহলে তোমরা একেবারে অল্প সময়ের মধ্যে 4 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা করে আসতে পারবে। চলো, কনসেপ্ট বুঝে গেলে খুব সুন্দর করে নেক্সট প্রশ্ন দেখবে স্যার। একেবারে খুব সুন্দর, একেবারে সহজ, জলের মতো প্রশ্ন রয়েছে, পেপারে আসার মতো প্রশ্ন। চলো করবে, প্রত্যেকে করবে। খুব সুন্দর সহজ প্রশ্ন রয়েছে। কি বলছে, আজকের প্র্যাকটিস সেটটাতে আমি একবারে বাছাই করে তোমাদের জন্য একবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেগুলো তোমরা কিন্তু পেপারে দেখতে পেতে পারো। চলো, কি বলছে, এ একটি খেলনা গাড়ি 650 টাকায় কিনে 750 টাকায় বিক্রি করে, তাহলে শতকরা লাভ কত খুঁজো। একেবারে বেসিক স্যার, একেবারে জিরো লেভেলের অঙ্ক। কত টাকায় আমার কিনেছে? 650 টাকায়। তার মানে 650 টাকায় কিনে স্যার বিক্রি করছে কত টাকাতে? 750 টাকাতে। 750 টাকায়। তার মানে তুমি একটা জিনিস কিনেছো 650 টাকাতে, আর সেটাকে বিক্রি করে দিচ্ছ 750 টাকাতে, তাহলে কত টাকা লাভ করছো স্যার? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো। তাহলে লাভ কত করছি স্যার? দেখো তো, 100 টাকা। কত টাকা লাভ করলাম স্যার? 100 টাকা লাভে তুমি বিক্রি করছো। তাহলে এই 100 টাকা লাভ করেছো কত টাকার জিনিস বিক্রি করে? যত টাকায় কিনেছো তত টাকার জিনিস বিক্রি করে। পকেট থেকে কত টাকা লাগিয়েছো তুমি কিনতে বস্তুটা? 650 টাকা। তবে 650 টাকার বস্তুটা তুমি বিক্রি করেছো 100 টাকা লাভে। তাহলে বলছে শতকরা কত, অর্থাৎ কত শতাংশ লাভ করেছো। তাহলে শতকরা করতে গেলে কি করতে হয়? 100 দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে দেখো, এই শূন্য কাটলো,
5 দ্বারা 5 তেরো 65, 5 2 10, তাহলে উপরে হয়ে গেল 200, 200/13। তাহলে 200/13 করতে গেলে কত হয়ে যাবে স্যার? দেখো 13 একে 13, 7 5 13 65, 15 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তাহলে দেখো অপশানে দেখো আমরা এই পর্যন্তই করব, বাকি পয়েন্টের পরে কি আসবে দেখার দরকার নেই। দেখো একমাত্র অপশানে আমার 15 দশমিক কিছু একটা রয়েছে, একমাত্র একটাই অপশান, যেটা হচ্ছে সি দাগের অপশান। তার মানে আমাদেরকে বাকি আর করারই দরকার নেই, এভাবে আমরা টাইম সেভিং করব স্যার। তার মানে হয়ে গেল আমাদের কি 15 দশমিক কিছু হবে পার্সেন্টেজ, যেটা আমার প্রশ্ন সি দাগে রয়েছে। তাহলে একমাত্র 15 টাইপ দেওয়া রয়েছে আমার কত সি দাগের আনসারে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সি অপশন। চলো পরের প্রশ্ন দেখবে, খুব মজার প্রশ্ন রয়েছে, প্রত্যেকে করার চেষ্টা করবে স্যার। কি বলছে? একটি শহরের জনসংখ্যা বার্ষিক 20% বৃদ্ধি পায়। একটি শহর রয়েছে, যে শহরে তোমার বার্ষিক অর্থাৎ প্রতি বছর 20% করে জনসংখ্যা বৃদ্ধি পায়। আজকে এমনভাবে বলে দেব তোমাদের জনসংখ্যা রিলেটেড যে প্রশ্ন আসুক তোমাদের, তোমরা কিন্তু আর জীবনে ভুল করে আসবে না এবং খুব অল্প সময়ের মধ্যে করবে। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসে দেখবে। দেখো একটি শহরে জনসংখ্যা বার্ষিক 20% বৃদ্ধি পায়, তার মানে 20%-এর ফ্র্যাকশন স্যার আমরা কি জানি স্যার? আগে একদিক থেকে পড়বো একদিক থেকে করব। তাহলে দেখো 20%-এর ফ্র্যাকশন জানি 20/100, অর্থাৎ ভগ্নাংশে পরিণত করলে কি পাবো? 20/100। যদি কাটাকাটি করি তাহলে পেয়ে যাবো 1/5। তার মানে 20%কে আমরা কি লিখতে পারবো? 1/5। তার মানে প্রথম বছরে যদি 5 জন থাকে প্রথম বছরের শুরুতে, তাহলে 5 জনে বৃদ্ধি পাচ্ছে বছরে কতজন? 1 জন। যদি এক বছরে 5 জন থাকে তাহলে এক বছর পরে বৃদ্ধি পাবে 1 জন, তাহলে কতজন হয়ে যাবে স্যার? 6 জন। তার মানে আমাকে কত বছরের কথা বলেছে? 20% বৃদ্ধি পায়। যদি 4 বছর আগে জনসংখ্যা এত ছিল, তাহলে বলছে যে বর্তমান জনসংখ্যা কত। তাহলে দেখো স্যার, যদি 4 বছর আগের প্রথম বছরে 5 জন হয়, তাহলে 1 জন বৃদ্ধি পাবে, পরের বছরে হয়ে যাবে 6 জন। এভাবে কত বছরের কথা জিজ্ঞাসা করেছে আমাকে? 4 বছরে। তাহলে 4 বার লিখবো, 5 6 5 6 5 6। তাহলে 1 2 3 4, এবার পেয়ে গেলাম 4 বার। এবার প্রত্যেকটাকে আমরা গুণ করে দেব। গুণ করে দিলে স্যার কি হবে? 5 গুণিত 5 গুণিত 5, তাহলে 5 5 25, আর 5 25-এ কত হয়ে যাবে স্যার? আচ্ছা 125। 5 5 25, 5 5 25, আর 25 আর 25 গুণ করলে হয়ে যাবে স্যার 625। ঠিক আছে, আর এখানে স্যার কত পেয়ে যাব? 6 6 36 ইন্টু 6 6 36, তাহলে 36 ইন্টু কত পেয়ে যাব স্যার? 36। তার মানে আমরা পেয়ে গেলাম যে বর্তমান জনসংখ্যাটা কত 5 বছর আগে, অর্থাৎ 5 বছরের প্রথম শুরুতে, প্রথমে কত ছিল স্যার? 625। আর 5 বছরের 4 বছর শেষে, 4 বছর আচ্ছা শেষে, অর্থাৎ বর্তমানের মানটা পেয়ে গেলাম এত। কিন্তু আমাকে প্রশ্নে কি বলছে? 4 বছর আগে জনসংখ্যা ছিল ৬২,৫০০, আর আমরা এখানে প্রথমে অর্থাৎ 4 বছরের প্রথমে কত পেয়েছি? 4 বছর আগে কত পেয়েছি? 625। তার মানে এই 625টা কাকে বলছে? আমার ৬,০০০ কত? ৬,২৬২,০০০। আচ্ছা এত বলেছে আমার ৬২,৫০০। তার মানে একের ভ্যালুটা কত হয়ে যাবে স্যার? ৬২,৫০০/৬25। তার মানে 625 নিচে বসিয়ে দাও। তাহলে বলেছে যে 4 বছর পরে, অর্থাৎ বর্তমান জনসংখ্যাটা কত হবে? বর্তমান শেষে, অর্থাৎ বর্তমানে কত পেয়েছি আমরা? 36 ইন্টু 36। তার মানে 36 ইন্টু 36-এর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার? দেখো তো, 625 62,500/625 ইন্টু কত হয়ে যাবে? 36 ইন্টু 36। তাহলে দেখো 625 দ্বারা 1 হয়ে যাবে, পরে 3টা শূন্য। আচ্ছা 500 ছিল, একটা শূন্য হবে, তার মানে 100। তার মানে কত পেয়ে গেলাম উপরে স্যার? উপরে পেয়ে গেলাম 100 গুণিত 36 ইন্টু 36। তাহলে এখানে দেখো তোমরা 100 গুণিত 36 ইন্টু 36 করতে গেলে স্যার কত হবে? দেখো 100 গুণিত 36 ইন্টু 36 করতে গেলে কত হয়ে যাবে স্যার? 6 6 36-এ 6, হাতে থাকলো 3, 3 6 18, 18 2 36, 39-এর 9, হাতে থাকলো কত স্যার? 3, আর 3-এর স্কোয়ার 9, 10 11 12, 1296 গুণ করলে 12 9 6 0 0, অর্থাৎ 1,29,600 জন। তাহলে 1,29,600 জন কোথায় রয়েছে স্যার? 1,29,600 জন একমাত্র সি দাগে রয়েছে। তাহলে এই জিনিসটা আর একবার আমি বলে দিই তোমাদেরকে। আমাকে বলেছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়, আর 20%-এর ফ্র্যাকশন পেলাম আমরা 1/5। অর্থাৎ যদি
20 বছরের অর্থাৎ যদি আজকে যদি বছরের প্রথমে আমার যদি 5 জন থাকে তাহলে 1 বছর পরে একজন বৃদ্ধি পেয়ে যাবে, তার মানে হয়ে যাবে টোটাল 6 জন। তার মানে প্রথমে যদি 4 বছর আগের অর্থাৎ 4 বছর শুরুর প্রথমেই যদি আমার 5 জন থাকে তার মানে 1 বছর শেষে কতজন হবে? 6 জন। এভাবে কত বছরের কেস বলেছে স্যার? 4 বছরের। যত বছরের কেস বলবে ততবার নিচে নিচে লিখে দেবো। 4 বছরের বলেছে 4 বার লিখে দেবো। এবার প্রত্যেকটাকে গুণ করে দেবো। গুণ করে পেলাম 625 আর এটাকে গুণ করে পেলাম 36 ইন্টু 36। তাহলে এখান থেকে স্যার আমাকে প্রশ্নে কি বলেছে? বলেছে যে 4 বছর আগে জনসংখ্যা ছিল ৬২,৫০০। 4 বছর আগে, 4 বছর আগে বলতে কি বছরের প্রথমে ছিল, তার মানে বছরের প্রথমে কত পেয়েছি আমরা? 625। তার মানে এই 625 ইউনিটের মানটা কত স্যার? ৬২,৫০০ আমার প্রশ্নে বলে দিয়েছে। তাহলে একের মানটা কত হবে? এত। তাহলে 36 ইন্টু 36 এর ভ্যালুটা স্যার কত হয়ে যাবে স্যার? ইন্টু করে দেবো। তাহলে এখান থেকে কাটাকাটি করে পেয়ে যাবো আমরা কত? ১,২৯,৬০০ জন। তার মানে বর্তমান জনসংখ্যাটা কত পেয়ে গেলাম স্যার? ১,২৯,৬০০। আশা করি আজকের পর থেকে তোমরা জনসংখ্যা রিলেটেড কোনো প্রশ্ন ভুল করবে না। আর একটা তোমাদেরকে টেকনিক বলে দিই, জনসংখ্যা রিলেটেড কোনো প্রশ্ন আর যদি এরকম টাইপের প্রশ্ন থাকে যে কোনো একটি বস্তুর মূল্য পরপর 20% এবং 10% বৃদ্ধি করা হলো, যদি বস্তুটার মূল্য এত ছিল তাহলে বৃদ্ধির পরে কত হবে, এই টাইপের যদি থাকে মূল্য বৃদ্ধি পরপর যদি আমার মূল্য বৃদ্ধি থাকে বা পরপর ছাড়ের কথা বলে যে কোনো একটা বস্তুর ওপর যদি পরপর এত পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে বস্তুটার মূল্য এত হবে, তাহলে বস্তুটার প্রকৃত মূল্য কত ছিল, এই টাইপের স্যার যখনই প্রশ্ন থাকবে তখন তোমরা এই নিয়মে করবে। সেই টাইপের প্রশ্নগুলো দেখবো, তখন আমি আর একবার ভালো করে এক্সপ্লেন করে দেবো। চলো, আর ক্লাসটা কেমন লাগছে তোমরা প্রত্যেকে ভালো করে একবার কমেন্টে বলে দিবে কেমন লাগছে, বুঝতে পারছো না কেমন পারছো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে দাদা আমরা বুঝতে পারছি। চলো পরের প্রশ্ন দেখবে, খুব সুন্দর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, একেবারে পেপারের প্রশ্ন, তোমাদের পেপারে কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ স্যার। এই টাইপের প্রশ্ন আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। কনসেপ্ট আমি কি বলেছিলাম, প্রত্যেকটা প্রশ্ন আমরা কনসেপ্টের সঙ্গে চলবো। যারা জিরো রয়েছে জিরোদের একেবারে জিরো থেকে আমি নিয়ে চলছি, তোমাদের কারো চিন্তা করার দরকার নেই। আমাদের যতদিন রয়েছে ডাব্লিউবিপির পরীক্ষা হতে বা কেপির পরীক্ষা হতে তোমরা অ্যাটলিস্ট তোমরা প্রত্যেক দিন আমার প্র্যাকটিস সেটে যুক্ত হও। অঙ্কের যতটুকু প্রশ্ন আসবে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম প্রশ্ন করার দায়িত্ব, ঠিক করানোর দায়িত্ব আমি নিচ্ছি। জাস্ট আমি যেভাবে বলছি সেভাবে করে যাও। চলো, কিছু লেবু 2 টাকায় 3টি করে কেনে এবং 2টি লেবু 3 টাকায় করে বিক্রি করে, লাভের শতাংশ কত? তাহলে এই টাইপের যখনই লিখব বস্তু আর মূল্য, প্রথমে লিখব আমি বস্তু আর এই পারে লিখব মূল্য, বা ইংরেজিতে যারা লিখতে চাও তারা লিখবে আর্টিকেল, এ ফর আর্টিকেল, খুব কম সময় হয়ে যাবে, এ ফর আর্টিকেল অর্থাৎ বস্তু আর পি ফর প্রাইস অর্থাৎ মূল্য। এখানে লিখবে তোমরা সিপি বা ক্রয় মূল্য, এখানে লিখবে তোমরা বিক্রয় মূল্য এসপি। তার মানে দেখো কিনছে কত করে, ক্রয় মূল্যের লাইনে লিখবো আমরা কিনছে কত টাকায় কত করে, বলছে 2 টাকায় 3টি করে, 2 টাকায়, টাকার কথা বলেছে, কত টাকা? 2 টাকা। তাহলে টাকা মূল্য, টাকাটা কি মূল্য, তার মানে মূল্য যাতে লিখো তুমি 2, যেহেতু 2 টাকায় কটা করে কিনছে? 3টা করে লেবু, মানে 3টা বস্তু কিনছে আমার, 3টা লেবু মানে কি 3টা বস্তু কিনছে, বস্তু কোথায় রয়েছে এটা, মানে 3টা বস্তু কিনছে 2 টাকায়। এবার কি বলছে 2টি লেবু 3 টাকায় বিক্রি করে। এবার যখন বিক্রি করছে অর্থাৎ সেলিং প্রাইস, বিক্রি করছে কটা লেবু স্যার আমার? 2টি লেবু 3 টাকা করে, 2টি লেবু অর্থাৎ বস্তু কটা? 2টা লেবু, ক টাকা করে বিক্রি করেছে? মূল্য 3 টাকা করে। তাহলে কত শতাংশ লাভ হচ্ছে আমাকে লাভের শতকরা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে দেখো এখানে দেখো 3টা বস্তু, এখানে রয়েছে 2টো বস্তু, আগে আমরা বস্তুটাকে সমান করব। তাহলে কি করব, নিচেরটা দ্বারা উপরে গুণ করব, উপরেরটা দ্বারা নিচে গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করে দাও, এখানে নিচে 3 দ্বারা গুণ করে দাও। তাহলে যেহেতু এখানে 2 দ্বারা গুণ করলাম তাহলে এখানেও 2 দ্বারা গুণ করব, যেহেতু এখানে 3 দ্বারা গুণ করলাম তাহলে এখানেও 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে দেখো কত হয়ে গেল 6, এখানে কত হয়ে গেল 6, এখানে কত হয়ে গেল স্যার 4, আর এখানে কত হয়ে গেল 9। তার মানে দেখো ক্রয় মূল্যটা পেলাম, 6টা বস্তু কিনছে 4 টাকায় আর 6টা বস্তু বিক্রি করছে 9 টাকায়। 6টা বস্তু তুমি কিনছো 4 টাকায় আর 6টা বস্তু টাকায় বিক্রি করছো 9 টাকায়, তাহলে কত টাকা লাভ করছো? এখানে বস্তুটা সমান হয়ে গেল। এবার বস্তু যখন সমান হয়ে গেল তাহলে দেখো কিনছো তুমি 4 টাকায়, বিক্রি করছো 9 টাকায়, লাভ করছো কত টাকা স্যার? 5 টাকা। তার মানে 5 টাকা লাভ করছো কত টাকার জিনিস বিক্রি করে? 4 টাকার জিনিস বিক্রি করে। তাহলে 100 তে কত
তার মানে 100% দ্বারা গুণ করে দাও, 4 25 100, 5 25 125, 125% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 125 কোথায় রয়েছে স্যার? 125 ডি অপশন। তাহলে ডি অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একেবারে খুব সহজ ছিল, আশা করি বুঝে গিয়েছো। আমরা লিখব বস্তু আর মূল্য, আর্টিকেল আর প্রাইস। আর্টিকেলের জায়গাতে আর্টিকেল, অর্থাৎ কতটা বস্তু কত টাকায় কিনছে আমরা, মূল্যর জায়গাতে মূল্য, বস্তু জায়গাতে বস্তু। এভাবে বসিয়ে আমরা কি করব, আগে বস্তুটাকে সমান করব। বস্তুটাকে সমান করার নিয়মটা বলে দিলাম, যে নিচেরটা দ্বারা উপরে গুণ, উপরেরটা দ্বারা নিচে গুণ। তাহলে এখানে যেহেতু গুণ করলাম, তাহলে এখানেও গুণ করব। এখান থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা দেখব, কিনছে কত টাকায়, বিক্রি করছে কত টাকায়। তাহলে এখান থেকে কত টাকা লাভ বা লস হচ্ছে সেটা বের করে দেবো। তাহলে এখানে কত লাভ হচ্ছে, 5 টাকা লাভ হচ্ছে। কত টাকার জিনিস বিক্রি করে, 4 টাকার জিনিস বিক্রি করে, তাহলে 100 টাকা দেয়। যেহেতু আমাকে শতকরা বের করতে বলেছে, তাহলে 100 টাকাতে কত হবে, করতে গেলে আমরা পেয়ে যাবো 125%। চলো নেক্সট প্রশ্ন দেখবে স্যার। চলো প্রত্যেকে করবে, আশা করি করতে পারছো তোমরা। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন রয়েছে, কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 2300 টাকার সুদ আমার 483 টাকা হয়ে যাবে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, খুব শর্টকাটে করা যাবে। তোমরা কনসেপ্টটা দেখে নাও কিভাবে করবে। দেখো, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক রয়েছে কত পার্সেন্ট, রেটটা নিয়ে আমরা সুদের হারটা নিয়ে কাজ করব। কত পার্সেন্ট কথা বলেছে আমাকে, 10% হারে, 10% রেট বলেছে। আর 10%-এর ফ্র্যাকশন কি জানি স্যার আমরা, 10/100। কাটাকাটি করতে গেলে হয়ে যাবে 1/10, 1/10। অর্থাৎ যদি প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, অর্থাৎ যদি মূলধনটা আমার 10 টাকা হয়, তাহলে 1 বছর পর আমার হয়ে যাবে কত টাকা, 1 টাকা সুদ। তাহলে কত টাকা হয়ে যাবে স্যার, অ্যামাউন্টটা হয়ে যাবে আমার কত, 11 টাকা। তাহলে এখানে দেখো আমার কি বলছে, বলছে যে 2300 টাকা, অর্থাৎ মূলধন পি, প্রিন্সিপাল কত বলে দিয়েছে, মূলধনটা আমার 2300 টাকা। কত স্যার বলেছে, 2300 টাকা, 2300 টাকা। টাকার সুদ 483 টাকা হবে কত বছরে, সুদটা কত বলে দিয়েছে, ইন্টারেস্টটা বলে দিয়েছে 483 টাকা হবে। তার মানে আসল বলে দিয়েছে আমাকে, সুদ বলে দিয়েছে। তাহলে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্টটা কত হয়ে যাবে স্যার, সুদে আসলে কত হয়ে যাবে, যোগ করে দিব প্রিন্সিপাল আর সুদটা, অর্থাৎ মূলধন এবং সুদ যোগ করে দাও, তাহলে সুদে আসলে পেয়ে যাব। তাহলে দেখো কত হয়ে যাবে, 8372, অর্থাৎ 2783। তাহলে কত পেয়ে গেলাম আমরা, 2783। তার মানে অ্যামাউন্টটা কত পেয়ে গেলাম স্যার, 2783। তার মানে দেখো এখানে 10 টাকাটা আমার হয়ে যাচ্ছে 1 বছরে কত, 11। এই 10 টাকাটা হয়ে যাচ্ছে আমার 1 বছরে কত টাকা, 11 টাকা। তাহলে এই 2300 টাকাটা কত বছরে আমার সুদে আসলে 2783 টাকা হবে। ধরে নিলাম আমরা টি বছরে। কত বছরে স্যার, টি বছরে। আশা করি বুঝতে পারোনি তোমরা। চলো আর একবার বলে দিই আমি। 10% সুদের হারটা বলেছে, চক্রবৃদ্ধি সুদের হার, তার মানে 10% ফ্র্যাকশন জানি আমরা কত স্যার, 1/10। খুব ভালো করে বুঝবে। তাহলে 1/10 কি করে পেলাম, 10/100। 10% মানে কি, 10/100, কাটাকাটি করতে গেলে 1/10। মানে 10 টাকা যদি মূলধন হয়, তাহলে 1 বছর পরে সুদ হবে 1 টাকা। তাহলে সুদে আসলে কত হয়ে যাবে স্যার, 11। তার মানে 1 বছরে 10 টাকাটা কত হয়ে যাচ্ছে আমার, 10 টাকাটা হয়ে যাচ্ছে 11 টাকা। তাহলে আমাকে বলেছে এই 2300 টাকার সুদটা আমার কত বছরে 483 টাকা হবে। মানে 2300 টাকা সুদে দিয়ে সুদটা পাবে কত বছর পর, 483 টাকা। তার মানে 483 টাকা যে সুদ পায়, তাহলে সুদে আসলে কত পাবে, অ্যামাউন্টটা কত যাবে, 2783 টাকা। তার মানে কত টাকা, অর্থাৎ 2300 টাকা কত বছরে 2783 হবে, 2300 টাকা কত বছরে 2783 হবে। 10 টাকা হচ্ছে আমার 1 বছরে 11 টাকা। তাহলে 2300 টাকা 2783 টাকা হতে কত বছর লাগবে, তাহলে আমরা করে দিব যে টি বছরের সময় লাগবে। তাহলে এখান থেকে দেখো 11/10 তার পাওয়ারে টি ইকুয়াল টু, এটা কাটাকাটি করবে দেখবে 121/100 পাবে। তাহলে এই 121/100 যার মানে হচ্ছে আমার কত স্যার, 11/10 তার স্কোয়ার পাবে। কাটাকাটি করে দেখবে তোমরা 11/10 স্কোয়ার পাবে। তাহলে দেখো এখানে 11/10, এখানে 11/10, তাহলে টি এর ভ্যালুটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। কত বছরে স্যার হয়ে যাবে, তাহলে 2 বছরে হয়ে যাবে আমাদের এই 2300 টাকার সুদ 483 টাকা। আশা করি এবার বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের স্যার যখনই অঙ্ক থাকবে চক্রবৃদ্ধি সুদের, যে এত টাকা কত বছরে এত পার্সেন্ট সুদের হারে এত টাকা হবে, তাহলে কি করবে তোমরা, ডিরেক্টলি এখান থেকে পার্সেন্টেজ ধরে করবে, করে এই যে ক্যালকুলেশনটা করবে এখানে টি,
তাহলে দেখবে খুব সহজ উপায় বলে দিচ্ছি, এর ভ্যালুটা এমন দেবে তোমাকে যে কাটাকাটি করে হয় কিউবে মান আসবে, না হলে 4, খুব বেশি স্কোয়ার, কিউব, না হয় 4^4, এই তিনটার মধ্যে কি তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমরা এই সংখ্যাটাকে কাটাকাটি করে দেখবে যে সেটা কতর স্কোয়ার বা কতর কিউব বা কতর পাওয়ার 4 হলে হবে। তাহলে এই তিনটা চেক করলে তোমরা উত্তর পেয়ে যাবে। চলো পরের কোশ্চিন করার চেষ্টা করবে স্যার। কি বলছে, একটি সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে এবং বর্ধিত সংখ্যা 20% হ্রাস পেয়েছে, মূল সংখ্যা মোট কত শতাংশ পরিবর্তন হয়েছে? খুব সুন্দর প্রশ্ন। দেখো বোঝার চেষ্টা করবে, একটা সংখ্যা রয়েছে, তাহলে সংখ্যাটা আমরা জানি না যেহেতু সেই জন্য ধরে নিব 100। 100 ধরে করতে গেলে সবচেয়ে সুবিধা হবে। দেখো যদি আমার মূল সংখ্যাটা যদি স্যার 100 হয়, তাহলে কি বলছে, মূল সংখ্যাটি একটি সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 যদি সংখ্যাটা হয় তাহলে 10% বৃদ্ধি পেলে কত হয়ে যাবে স্যার? 110। 100-র মধ্যে 10% মানে কি 10% বৃদ্ধি পাচ্ছে, মানে কত পাবে? 10 বৃদ্ধি পাবে, তাহলে কত হয়ে যাবে সংখ্যাটা? 110। তার মানে এখন সংখ্যাটা কত হয়ে গেল স্যার? এখন হয়ে গেল 110। এবার কি বলছে, বর্ধিত সংখ্যাটি আমার 20% হ্রাস পেয়েছে, তাহলে বর্ধিত সংখ্যাটি কত হয়েছে? বর্ধিত মানে কি বৃদ্ধি পাওয়া সংখ্যাটি, তাহলে বৃদ্ধি পাওয়া সংখ্যাটি কত? 110। তাহলে 110টা আমার কত হ্রাস পেয়েছে? 20%। 20% মানে কি 20/100, কাটাকাটি করতে গেলে দেখো 0 0 0 0, 11×2=22, তার মানে 22 হ্রাস পেয়েছে। তার মানে ছিল কত? 110, যার মধ্যে 22 হ্রাস পেয়ে গিয়েছে, তাহলে থাকবে কত সংখ্যাটা? 10 থেকে 2 বাদ 8, 11 থেকে 3 বাদ কত হয়ে যাবে? 8, 88। তার মানে এখন এই সংখ্যাটা থেকে যদি আমি 20% হ্রাস করে দিই তাহলে সংখ্যাটা হয়ে যাবে 88। তাহলে আমাকে বলছে যে মূল সংখ্যা থেকে বলছে যে মূল সংখ্যার মোট কত শতাংশ পরিবর্তন হয়েছে। তাহলে মূল সংখ্যার কত শতাংশ পরিবর্তন হয়েছে তাহলে দেখো তো, মূল সংখ্যাটা আমরা ধরেছিলাম 100 আর এখন হয়ে গেছে 88, তাহলে কত হয়েছে স্যার? 12। কত পরিবর্তন হয়েছে? 12। 12 কি হয়েছে? কমেছে। কমেছে মানে মাইনাসে লিখবো, তার মানে 12 কমে গিয়েছে। তাহলে 12 কমে গিয়েছে কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে শতকরাই কত? শতকরা মানে কি 100%। তাহলে কাটাকাটি করো 0 0 12, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে স্যার? 12 হয়ে যাবে আমাদের উত্তর। খুব সুন্দর প্রশ্ন ছিল। চলো এখান থেকে তোমরা ডিরেক্টলি করতে পারছে। দেখে এখানে এত বড় ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, বলে দিচ্ছি। 110-এর 20% কি হয়ে যাবে স্যার? 110-এর যদি 10% বলতো তাহলে এখানকার শূন্যটা বাদ যেত, হয়ে যেত আমার 11। বলেছে 20%। 20% মানে কি শূন্যটা বাদ দাও, 11 পেলাম 10%-এর জন্য, তাহলে 20%-এর জন্য কত হয়ে যাবে? 2 দ্বারা গুণ করে দাও, 11×2=22, তার মানে 22 হ্রাস পাবে। তার মানে 110 থেকে 22 বাদ দিলে হয়ে যাবে আমার 88। চলো স্যার পরের প্রশ্নে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, বলছে যে ব্যাসার্ধ 7 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি বিশিষ্ট একটি শঙ্কুর আয়তন কত? পরিমিতি চ্যাপ্টার থেকে স্যার তোমরা মোস্ট একটা অঙ্ক পাবেই, তোমরা যারা পরীক্ষা দেবে দেখে নেবে একটা মিলিয়ে আমার কথার সঙ্গে, যে পরিমিতি চ্যাপ্টার থেকে তোমরা অঙ্ক পেয়েছো কি পাওনি। পরিমিতি চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। চ্যাপ্টারটা তোমাদের যাদের ফর্মুলাগুলো মনে রয়েছে, ফর্মুলাগুলো যাদের মনে রয়েছে পরিমিতি চ্যাপ্টার প্রত্যেকটা ফর্মুলা, তারা কিন্তু তোমরা অঙ্কগুলো খুব অল্প সময়ের মধ্যে করে আসতে পারবে। আর তোমরা যদি ফর্মুলাগুলো না জেনে থাকো তাহলে আমার প্লে লিস্টে যাবে, এই চ্যানেলেই এসএসসি জিডির আমি ক্লাস করিয়ে রেখেছি, কনসেপ্ট ক্লাস পুরো 56টা ক্লাসের, আমার কনসেপ্ট ক্লাসের 56টা ক্লাস রয়েছে, পুরো ম্যাথের ডিটেলস ক্লাস। সেখানে সব শেষে, অর্থাৎ সব শেষের ক্লাস যেটা রয়েছে প্রথমেরটাতেই দেখবে পরিমিতি চ্যাপ্টারের সব শেষের ক্লাসে যাবে বা সব শেষের আগের ক্লাসটাতে যাবে, প্রত্যেকটা আমি ফর্মুলা সেখানে ভালো করে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছি। ওখান থেকে তোমরা ফর্মুলাগুলো নোট ডাউন করে নিতে পারো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু চ্যাপ্টারটা। চলো ব্যাসার্ধ 7 সেমি, তার মানে কার কথা বলেছে? তির্যকতা বিশিষ্ট একটি শঙ্কুর আয়তন। তার মানে শঙ্কু কেমন স্যার? আমার বরের টুপি। বরের টুপিকে কি বলে আমরা ছোটবেলায় পড়েছি যে বরের টুপি একটা শঙ্কুর উদাহরণ। তার মানে ব্যাসার্ধ কত বলে দিয়েছে স্যার? আর এর মানটা বলে দিয়েছে, এই আর এর মানটা বলে দিয়েছে 7 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি।
তির্যক উচ্চতা কোনটা স্যার? এটা তো আমার হাইট উচ্চতা, এটা ব্যাসার্ধ। আর এই যে তির্যকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার তির্যক উচ্চতা, যেটাকে এল দ্বারা বলি, এটা বলে দিয়েছে 25 সেমি। তাহলে বলছে শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তনের ফর্মুলা জানি 1/3 পাই আর কিউব। তাহলে দেখো তো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তার মানে এইচ এর মান লাগবে, হাইট এইচ এর মান জানি না, এল এর মান আছে, কিভাবে বের করবো স্যার? এখানে একটু লক্ষ্য করবে তোমরা, এটাকে কি মনে হচ্ছে তোমার একটা ত্রিভুজ, এটাকে যদি এখানে কেটে বার করে নিই আমরা এইটুকুকে, তাহলে আর এর মান 7 দেওয়া আছে, তির্যক উচ্চতা 25, তার মানে লম্বটা কি হয়ে যাবে আমার? লম্ব বের করার সূত্র কি জানি স্যার? রুট আন্ডার অতিভুজ স্কোয়ার অর্থাৎ 25-এর স্কোয়ার মাইনাস 7-এর স্কোয়ার অর্থাৎ ভূমির স্কোয়ার। তোমরা যদি বাদ দাও তাহলে কত হয়ে যাবে স্যার? 25-এর স্কোয়ার 625 মাইনাস 49, তাহলে 625 থেকে 49 বাদ দাও তাহলে কত হয়ে যাবে স্যার? 5 থেকে 9 বাদ হয়ে যাবে 9 6, আর এদিকে 12 থেকে 5 বাদ, তাহলে কত হয়ে যাবে? 7, আর এদিকে কত হয়ে যাবে? 5, 576। 576 কার স্কোয়ার স্যার? 24-এর স্কোয়ার, অর্থাৎ 576কে লিখতে আরো 24 × 24, তার ফলে রুট থেকে বেরাবে কটা 24? একটা 24। রুটের মধ্যে দুটা জিনিস মানে কি? একটা রুটের মধ্যে 576কে লিখতে পারবো আমরা 24 × 24, তাহলে রুট থেকে একটা 24 বেরিয়ে যাবে, তাহলে 24 সেমি। তাহলে হাইটটা কত পেয়ে গেলাম স্যার? এটা হাইট পেয়ে গেলাম 24 সেমি। এবার মানটা বসিয়ে দাও তুমি, 1/3 পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত স্যার? 7, তাহলে 7 × 7 হয়ে যাবে, যে আর এর মান 7, তাহলে আর স্কোয়ার মানে কি? দুইবার গুণ করে লিখে দাও। এইচ এর মানটা 24, তাহলে এই 7 কাটলো, 3 দ্বারা 3 8 24, তাহলে কত হয়ে গেল স্যার? এদিকে 22 আর 7 8 56, আচ্ছা গুণ করে দাও, 7 × 14 4, হাতে থাকলো কত? 1, 7 × 14 1 15, 154 ইন্টু 8, তাহলে গুণ করে দিলে কত হয়ে যাবে? 4 8 32-এর 2, হাতে থাকলো কত স্যার? 3, 5 8 40, আর 3 43-এ 3 4, 8 8 4 12, 1232। আর আয়তনের একক কি হয়ে যাবে স্যার? ঘন কিউব। ঘন বলতে আমার কি রয়েছে? সেমিতে রয়েছিল, তার মানে সেমি কিউব। তার মানে হয়ে গেল উত্তরটা কত? 1232 সেমি কিউব। কোথায় রয়েছে স্যার 1232? বি দাগে অ্যান্সার 1232 সেমি কিউব। খুব সুন্দর প্রশ্ন ছিল স্যার। শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে আমাদের কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, মনে রাখবে খুব সুন্দরভাবে। চলো নেক্সট প্রশ্ন। চলো কি বলছে? এ এবং বি এর তৃতীয় সমানুপাতি এবং এ বি সি এর চতুর্থ সমানুপাতের অনুপাতটা আমাকে বলে দিয়েছে 3:4 হলে বি অনুপাত সি এর মানটা কত? খুব সুন্দর প্রশ্ন স্যার, নজর দিবে। এ এবং বি এর তৃতীয় সমানুপাতি এবং এ বি সি এর চতুর্থ সমানুপাতের যে অনুপাতটা হবে সেটা হবে 3:4। তাহলে বলছে বি অনুপাত সি এর মানটা কত? তাহলে দেখো প্রথমে তো আগে বের করতে হবে আমাদের এ অনুপাত বি এর বি এর তৃতীয় সমানুপাত। আর তৃতীয় সমানুপাত বের করার নিয়ম কি স্যার? দুটো সংখ্যা দিয়েছে আর তৃতীয় সমানুপাত বের করতে বলেছে, তার মানে হয়ে যাবে শেষে যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার বাই প্রথম সংখ্যাটার নিচে। তার মানে তৃতীয় সমানুপাত বের করার নিয়ম কি স্যার? দুটোই সংখ্যা দেওয়া থাকবে আমার আর বলবে তৃতীয় সমানুপাত, মানে তৃতীয় সমানুপাত হবে শেষে যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করে উপরে বসিয়ে দিবে, প্রথম সংখ্যাটা নিচে, আমরা পেয়ে যাব তৃতীয় সমানুপাত। তাহলে তৃতীয় সমানুপাত এবং চতুর্থ সমানুপাতের অনুপাতটা কত বলেছে আমাকে? 3:4। তাহলে কার চতুর্থ সমানুপাত? এ বি সি এর চতুর্থ সমানুপাত। তাহলে চতুর্থ সমানুপাত কিভাবে বের করব? তিনটা সংখ্যা দেওয়া থাকবে, তিনটা সংখ্যাই দেওয়া থাকবে আর তোমাকে চতুর্থ সমানুপাত বের করতে হবে। তাহলে কি হয়ে যাবে? শেষে দুটোর গুণফল বি ইন্টু সি বাই প্রথমটা নিচে। তাহলে আমরা এ বি এর তৃতীয় সমানুপাত এবং এ বি সি এর চতুর্থ সমানুপাত পেয়ে গেলাম। তাদের অনুপাতের মানটা বলেছে 3:4 স্যার, অর্থাৎ 3:4। তাহলে এখান থেকে কি করব? দেখো এ কাটলো, এখানে একটা বি, এখানে দুটো রয়েছে, তাহলে একটা কেটে গেল, থাকলো একটা। তাহলে কি বেঁচে থাকলো? বি অনুপাত সি। বি অনুপাত সি কত পেয়ে গেলাম স্যার? 3:4। আমাদেরকে চেয়েছিল কি স্যার? বি অনুপাত সি। আমাদের চেয়েছিল কি? বি অনুপাত সি, অর্থাৎ 3:4 আমরা পেয়ে গেলাম উত্তর। তাহলে বুঝতে পারলে আশা করি তোমরা।
এখান থেকে আজকের আমাদের প্র্যাকটিস সেটটা হচ্ছে শেষ। এটাই ছিল আমাদের ক্লাসের আজকের শেষ প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকটা কনসেপ্ট খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যারা বুঝতে পারছো না, তাহলে আমি তোমাদেরকে ভালো করে আরও বোঝানোর চেষ্টা করব স্যার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং প্রত্যেকটা ট্রিক্স প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিলাম। প্রত্যেকটা আগে কনসেপ্টের সঙ্গে চলবো, তারপরে আমরা ট্রিক্সগুলো দেখবো যে পরীক্ষা হলে খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা করে আসতে পারবো। আমি চাইবো তোমরা প্রত্যেকে যুক্ত থাকো, অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষা যতদিন না হয়েছে প্রত্যেকটা প্র্যাকটিস সেট মনোযোগ সহকারে করো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের যে কনসেপ্টগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের যে টাইপগুলো রয়েছে, এই টাইপের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না স্যার। এটুকু আমি তোমাদের কথা দিচ্ছি যে ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আমি প্র্যাকটিস সেটে নিয়ে আসছি সেই প্রশ্নের বাইরে কোনো কনসেপ্ট আমাদের আসবে না। তাহলে প্রত্যেকটা প্র্যাকটিস সেট গুরুত্বপূর্ণ স্যার। আর তোমাদের জন্য আমি খুব পরিশ্রম করছি, প্রত্যেকটা প্রশ্ন একেবারে বাছাই করে নিয়ে আসছি। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবে স্যার, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। যারা একেবারে জিরো রয়েছে, আমি জিরোদেরকেও নিয়ে চলছি ক্লাসের মধ্যে, সেজন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট স্যার। একেবারে জিরো লেভেল থেকে চলছি, পরীক্ষার আসা পর্যন্ত আমরা এমনভাবে প্র্যাকটিস করে নিব স্যার। আর হ্যাঁ, আর যেটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি বলে দিই, ক্লাস শেষ হয়ে গেল তার মানে এটা নয় আমি যে বন্ধ করে রেখে দিলাম। পরীক্ষা সামনে মাথায় রয়েছে, একেবারে অল্প খুব সময়। আমরা এই সময়ের মধ্যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করার সঙ্গে সঙ্গে আবার আমরা ক্লাস শেষ হওয়া মাত্র প্র্যাকটিস করব, নিজে থেকে আবার প্র্যাকটিস করব অঙ্কগুলোকে। এমনভাবে প্র্যাকটিস করব, তোমাদের কাছে যদি কোনো স্টাডি ম্যাটেরিয়াল থাকে কোথাও, তাহলে সেখান থেকে প্রশ্ন তুলো তোমরা। এই টাইপের প্র্যাকটিস সেটে যতগুলো প্রশ্ন করলে সেই টাইপের প্রশ্নগুলো তোমরা তোলো, করে নিজে করার চেষ্টা করো, নিজে করার চেষ্টা করো। তাহলে দেখবে যারা অ্যাটলিস্ট আগে কোনো কিছু করোনি, কিছুদিন পড়ছো, তাদের অঙ্কের যা সমস্যা রয়েছে দূর হয়ে যাবে। তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন করে আসতে পারবে। তাহলে আর বেশি কিছু বলবো না, তোমরা প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকটা সাবজেক্ট। দেখতেই পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী অবস্থা, চাকরি নাই বললেই চলে ওয়েস্ট বেঙ্গলে। মানে চাকরি দিতে যে হবে, যেন স্টুডেন্টদের ডিমান্ড না থাকে বা আন্দোলন মিছিলে তারা যেন না বেরিয়ে পড়ে, সেই জন্য জাস্ট তারা দিচ্ছে যেটা সেটাই। 2 বছর পর পর রিক্রুটমেন্ট হচ্ছে, তাও আবার কোনো ঠিক নেই। সেই জন্য তুমি এটাকেই লাস্ট তোমার অপরচুনিটি মনে করো, যে এইবার হলো না তো আর হবে না। এইভাবে তোমরা মাইন্ডসেট নিয়ে চলো যে এইবারই আমাদেরকে সিলেকশন নিতে হবে স্যার। এরকমভাবে নিজেকে তৈরি করো। আশা করি তোমরা প্রত্যেকে সফল হবে। যতটা ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সিগুলো তোমাদের দ্বারাই পূরণ হবে স্যার। তাহলে চলো নিজের পড়াশোনা ঠিকঠাকভাবে করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, অর্থাৎ কালকে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।